ঢাবি প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি পূরণে 4 ঘন্টার আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। ক্লাস পরীক্ষা স্থগিত, অধ্যক্ষদের নিয়ে উপাচার্যের জরুরি বৈঠক। ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন এই মুহূর্তে কাজ করতে পারে, যেটি কার্যকরী সিদ্ধান্ত নিয়ে আসতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবস্থা নিচ্ছে সরকার। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান 2 উপদেষ্টার। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। ছোটখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাটা সূত্রপাত, তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাকরি জাতীয়করণ দাবিতে আজও শাহবাগে অবস্থান ইবতেদায়ী শিক্ষকদের। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে যুক্ত করলে আস্থা বাড়বে, মন্তব্য নির্বাচন কমিশনার সানাউল্লাহর। হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। ন্যায় বিচার পাওয়ার আশা। একই বিষয়ে আলাদা মামলা থাকায় উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি। এপিজেডে জ্বালানি সহ নানা সংকট, বছর ব্যবধানে বিনিয়োগ কমেছে 22% বেশি। বিনিয়োগে ভাটা পড়লেও বেড়েছে রফতানি আয়। এবং কোচ সংকটে রেলওয়ে 5,000-এর চাহিদার বিপরীতে চলছে মাত্র 2,500। উপচে পড়া ফিরে যাত্রী ভোগান্তি চরমে। দ্রুত সমাধান না করলে লোকসান বাড়ার শঙ্কা। সংঘাতের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি পূরণে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। দুপুর 12টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় উপাচার্য ডক্টর মামুন আহমেদের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। এর জের ধরে গত সন্ধ্যায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ডাক আসে ঢাকা ব্লকের কর্মসূচির। যদিও পরবর্তীতে জনভোগান্তির কথা মাথায় রেখে এই কর্মসূচি থেকে সরে আসেন 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা, উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি জানান তারা। দাবি পূরণে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এর বাইরে তিতুমির কলেজ, মিরপুর বাংলা কলেজ ক্যাম্পাসে স্লোগানে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পুলিশ উল্টা ঢাকা কলেজ বা ইডেন কলেজের যারা রয়েছেন তাদের উপরে ইট পাটকেল ছুটেছে, তাদের উপরে সাউন্ড গ্রেনেড ছেড়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যার ফলে সেই তখন থেকে এই পর্যন্ত আমাদের এমন কোনো দিন নাই, এমন কোনো শিক্ষা
শিক্ষার্থী নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসনের এখন পর্যন্ত মানে তারা আগ্রাসনের শিকার হয়নি। এদিকে 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা শ্রেণী কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চান না প্রশাসনিক জটিলতায় সেশন জট তৈরি হোক। জুলাই বিপ্লব হয়েছে, সেই সময় একটা 3 থেকে 4 মাসের একটা গ্যাপ হয়েছে, সেটা কাটিয়ে ওঠার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করেছে, সেটাও আসলে পরিপূর্ণভাবে করতে পারছে না। ক্লাস পরীক্ষা বর্জনের কারণে শিক্ষার্থীরা যে সেশন জট বা বিভিন্ন সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা চাচ্ছি ক্লাস পরীক্ষায় আমরা সাধারণ শিক্ষার্থীরা ফিরে যেতে এই সমস্যাটা সমাধান করুক। পরিস্থিতি বিবেচনায় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। দুপুর 12:30টায় উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে এই সভা শুরু হয়। এতে উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 2 উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টররা উপস্থিত আছেন। সভায় অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। চলমান সংকট নিরসনে এই সভা থেকে যৌক্তিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে আরো খবর জানবো আমরা। এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে আছেন সহকর্মী আল আমিন তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান এবং মিরপুরে বাংলা কলেজের সামনে আছেন সহকর্মী আলতাফ হোসেন। বিস্তারিত জানতে সরাসরি শুরুতে যাচ্ছে তুষারের কাছে। তুষার, ঢাকা কলেজের এখনকার পরিস্থিতি যদি একটু বলি, যে এখন কিন্তু বলাই যায় আসলে স্বাভাবিক আছে, তবে স্বাভাবিকতার মধ্যেও একটু অস্বাভাবিক, কারণ আসলে আজকে কিন্তু পরীক্ষা হবার কথা ছিল এবং শ্রেণী কার্যক্রম যে চালু করার কথা ছিল সেটা কিন্তু গতকালকের যে পরিস্থিতি তার পরবর্তীতে কিন্তু সেই পরীক্ষা এবং এগুলো কিন্তু আসলে স্থগিত করা হয়েছে, এবং যার কারণে কিন্তু শিক্ষার্থীরা অনেকে এসেছেন, কেউ কেউ দাঁড়িয়ে আছেন, অনেকে আসলে বাড়ি ফিরে গেছেন, এবং যেই কারণে এই পরিস্থিতি তার পরবর্তীতে সময় কিন্তু 12টার সময় শিক্ষার্থীরা কিন্তু একটি ব্রিফিং করেছেন এবং তারা কিন্তু 4টা পর্যন্ত, আজকে বিকাল 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তাদের মূল যে দাবি, তার মধ্যে যে উপাধ্যক্ষ তাদের সঙ্গে তাদের যে অভিযোগ, যে উপাচার্য তাদের সঙ্গে আসলে খারাপ আচরণ করেছেন তাকে মাফ চাইতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও তারা আসলে মাফ চাইতে বলেছেন। এবং এছাড়া গতকালকের ঘটনায় নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে অনেক জায়গা থেকে উত্ত্যক্ত করা হয়েছে এমন একটি অভিযোগ তারা এনেছেন, এবং সেক্ষেত্রেও তাদেরকে সেটারও আসলে তারা বিচার চেয়েছেন। এই পরিস্থিতিতে কিন্তু পরবর্তীতে তারা যে 4 ঘন্টার যে আলটিমেটাম তারা দিয়েছেন সংবাদ সম্মেলনে, তার পরবর্তীতে কি হবে বা পরবর্তী কর্মসূচি কি হবে সেটা কিন্তু সরাসরি আমাদেরকে তারা আসলে জানাননি। তারা যেমনটা বলেছেন যে হয়তো তাদের যদি দাবি দাওয়া মেনে নেওয়া না হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই বিকাল 4টার পরবর্তীতে আরও একটি সংবাদ সম্মেলন করে আসলে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি, তারা বলছেন যে তারা আসলে কঠোর কর্মসূচির দিকে যেতে আসলে বাধ্য হবেন যদি আসলে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হয়। এবং তাদের বরাবরের মতো যে দাবি ছিল যে তাদের এই যে 7 কলেজে অধিভুক্ত যে 7 কলেজ সেগুলোকে মিলিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, আলাদা করে একটি বিশ্ববিদ্যালয় হবার যে দাবি, সেই দাবি কিন্তু তারা কিন্তু এই 6 দফা যে তাদের দাবি রয়েছে তার মধ্যে কিন্তু সেই দাবিও রয়েছে। তবে সেখানটায় আসলে তারা উল্লেখ করেছেন যে অন্তত রূপরেখা হলেও তাদেরকে আসলে দিতে হবে, এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা আসলে সেই রূপরেখা তারা আসলে চেয়েছেন। 4 ঘন্টার মধ্যে পদত্যাগ এবং যে দাবি তারা আসলে পদত্যাগের দাবি, এবং এই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ক্ষমা চান সেই নিয়ে কিন্তু আসলে তারা আসলে জানতে চেয়েছেন। এর বাইরেও যদি ঢাকা এই কলেজের কথা আমি বলি, এখন কিন্তু আমাদের যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে অবস্থান করছেন কেউ কেউ যে কী অবস্থা পরিস্থিতি। তবে আরেকটি কথা যদি একটু বলে রাখি, সেটা হলো যে তাদের যে ঢাকা ব্লকেট কর্মসূচি গতকাল রাতে যেটা ঘোষণা করা হয়েছিল, পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে সেই ঢাকা ব্লকেট কর্মসূচি থেকে জনভোগান্তির কথা মাথায় রেখে তারা কিন্তু আসলে সরে এসেছেন, এবং কর্তৃপক্ষের যে পরিস্থিতি, কর্তৃপক্ষের কাছ থেকেও কিন্তু এরই মধ্যে আমরা জেনেছি যে একটি সভা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানকার পরিস্থিতি জানতে আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাব সহকর্মী মাসুদুর রহমানের কাছে। এই মুহূর্তে আমরা অপেক্ষায় আছি যে উপাচার্যের সাথে যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকের শেষ হয়ে একটি আনুষ্ঠানিক বক্তব্য আমরা জানতে পারবো যে সেই বৈঠকে আসলে কি ধরনের সিদ্ধান্ত হলো, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর আগে আমরা জানতে পেরেছিলাম যে 7 কলেজ যে দাবিগুলো জানিয়েছে সেই দাবিগুলো নিয়ে এখানে কথা হবে, পাশাপাশি যে তাদের যেই চলমান সংকট তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সেই সংকট কিভাবে নিরসন করা যায় সেই বিষয়গুলো নিয়েও তারা আলোচনা এখানে করবে। তবে যে দাবিগুলো শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে
4 ঘন্টার মধ্যে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, তবে সেগুলো কিন্তু আসলে রাতারাতি করে ফেলতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিও সম্ভব নয়। তবে নিশ্চয়ই একটি রূপরেখা বা একটা রোডম্যাপ নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দিতে পারে, যে সেই রোডম্যাপের অপেক্ষায় হয়তো আমরা আছি। এর আগে দুপুর 12:30টার একেবারেই জাস্ট টাইমে এই বৈঠকটি শুরু হয়। সেই বৈঠকে 7 কলেজের অধ্যক্ষরা ছাড়াও যেই উপ উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন সেই উপাচার্য এখানে উপস্থিত হয়েছেন, উপ উপাচার্য এবং পাশাপাশি আরও একজন উপ উপাচার্য সহ এই বিভিন্ন অনুষদের ডিন যারা রয়েছেন তারা এখানে এসেছেন। পাশাপাশি প্রক্টর, সহকারী প্রক্টর সহ একটি রুদ্ধতার বৈঠক এখনও চলছে। 12:30 থেকে শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টা হতে চলেছে সেই বৈঠক, এবং সেই বৈঠক থেকে তারা যেই সিদ্ধান্তটি আমাদেরকে জানাবেন সেটি হয়তো আপনাদের মাধ্যমে আমি দর্শকদের জানাতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন বাংলা কলেজের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী আলতাফের কাছে চলে যাব সেখানকার পরিস্থিতি। আলতাফ, সেখানে কেমন দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন? মিরপুর সরকারি বাংলা কলেজের এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখছি অনেকটা শান্ত পরিবেশ। যদিও বেলা 11টার সময় মিরপুর এই সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেছিল, এবং সেই মিছিলে এবং বিক্ষোভে তারা বেশ কিছু দাবি উপস্থাপন করেছিল, এবং বিশেষ করে তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে এবং উদ্ভূত যে পরিস্থিতি, এবং এই পরিস্থিতির জন্য বিশেষ করে 7 কলেজের শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে তারা। একই সঙ্গে তারা বলছেন তাদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার জন্য অনতিবিলম্বে তারা কিন্তু দাবি জানাচ্ছেন, এবং একই সঙ্গে তারা বলছেন যে 7 কলেজের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেই সংবাদ সম্মেলন থেকে যে দাবি 6 দফা দাবি দেওয়া হয়েছে এবং যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটামের উপর ভিত্তি করে তারা বলছেন যে সরকার যেন একটি সুষ্ঠু ব্যবস্থা নেয়। এবং আমরা যেটি দেখছি এই মুহূর্তে শান্ত পরিবেশ, এবং কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগ পর্যন্ত। এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা দেখছি যে পুলিশের সদস্যরাও কিন্তু এখান থেকে চলে গিয়েছে। অর্থাৎ যে সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা যে বিষয়টি তারা বলেছেন সেটার উপর ভিত্তি করে তারা অপেক্ষা করছেন যে পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে। তারা বলছেন যে 4 ঘন্টার যে আলটিমেটাম সেই আলটিমেটাম অনুযায়ী যদি সুষ্ঠু ব্যবস্থা তারা না নেয় সেই ক্ষেত্রে তারা আবারও মাঠে নামার এবং আন্দোলনে নামার কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছে, এবং একই সঙ্গে বলছেন যে দ্রুত যদি সমাধান না হয় এবং তাদের যে দাবি যদি মেনে না হয় তাহলে কঠোর কর্মসূচিতেও আরও যাওয়ার হুঁশিয়ারি তারা জানিয়েছে। এই ছিল মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মিরপুরের সরকারি বাংলা কলেজের সামনে থেকে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে দাবি করে শিক্ষার্থীদের দাবি দেওয়া আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন উপদেষ্টা বলেছেন পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর ডিএমপি কমিশনারের দাবি রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই রোববার রাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে পুলিশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। পুলিশ কোনো লেথাল কোনো কিছু ব্যবহার করে নাই। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি মনে করি যথেষ্ট ধৈর্য সহকারে গতকাল সারা রাত তাদেরকে শান্তিপূর্ণভাবে 2 দিকে অবস্থান করতে রাখতে সক্ষম হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের দাবি দেওয়া আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। ছোটোখাটো একটা ঘটনা নিয়েই কিন্তু এই ঘটনাটা সূত্রপাত। তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়। এ সময় যে কোনো দাবি আদায়ে রাস্তা অবরোধ না করে উন্মুক্ত স্থানে আন্দোলনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
যাচাই না করে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি পিছু ছাড়ছে না বলে মনে করেন শিক্ষাবিদ ডক্টর নূরে আলম সিদ্দিকী। দ্রুত উচ্চ ক্ষমতার কমিটি বা কমিশন গঠনের মাধ্যমে সমস্যার যৌক্তিক সমাধানের পরামর্শ তার। এত বড় শিক্ষা কার্যক্রম পরিচালনা ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজের দায়িত্বের বাইরে, সেটি আসলে সক্ষমতা ওই সময় আসলে ছিল না। তো এটি নানান কারণেই বোধহয় এটি নেওয়া হয়েছিল, কিন্তু এটিও মনে রাখতে হবে এটি পরীক্ষামূলক একটি উদ্যোগে ছিল। তো এখন এই পরীক্ষায় ফেল করেছি আমরা সবাই মিলে, আমরা বলবো। তো এখন তো আসলে এটিকে আর বজায় রেখে বা সামনে আগানোর কোনো সুযোগ নেই। একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন এই মুহূর্তে কাজ করতে পারে, যারা হয়তো 3 মাসের মধ্যে একটি ইতিবাচক সিদ্ধান্ত, যেটি কার্যকরী সিদ্ধান্ত নিয়ে আসতে পারে। চাকরি জাতীয়করণের দাবিতে 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন মাদ্রাসা শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। জানান 10,000 মাদ্রাসার 50,000 শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে মাদ্রাসা শিক্ষকরা। এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন তারা। জানান 10,000 মাদ্রাসার 50,000 শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। 26,000 প্রাইমারি একসাথে সরকারিকরণ হলেও আমরা সেই শুরু থেকে আজও পর্যন্ত আমাদের 8,000 মাদ্রাসা, এটা নিয়ে সরকারের আজও পর্যন্ত কোনো মাথা ব্যথা হয়নি। আমাদের দাবি একটাই, জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এই ময়দান ত্যাগ করব না। আমরা তো অনাহারে অর্ধহারে না খেয়ে জীবনযাপন করতেছি, এই কথাগুলি তো মানুষের কাছে বলতে পারি না। 3300 টাকা হয়তো একজন পিয়নের চায়ের টাকা, সেটা দিয়ে আমার শিক্ষক ভাইদের সম্মানী ভাতা। আর কি বলবো। শিক্ষকরা জানান প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। দাবি আদায়ে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তার উচিত বিচার চাই। কেন আমাদেরকে নারী মানুষকে পুরুষ পুলিশে অত্যাচার করেছে? এই পুলিশ শেখ হাসিনার পুলিশ, সে বিষ রোপণ করে তুলে গেছে। রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকবো যে পর্যন্ত আমাদের দাবি না মানবে। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজও সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর বেসিক বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এরপর ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় স্লোগান দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের এক দফা এক দাবি জানান বিক্ষোভকারীরা। প্রতিষ্ঠার 8 বছর হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় ভাড়া করা ভবনে ক্লাস করতে নানা দুর্ভোগের সম্মুখীন হতে হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর আগে 20 জানুয়ারি থেকে নানা কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। দীর্ঘ 8 বছর হয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে একটা ইটও পড়েনি। আমরা 2 দফা আন্দোলন করেছি, এর পূর্বে সকল ভিত্তির সাথে আশ্বাস দিয়েছে, কেউ বাস্তবায়ন করে না। বাইরে কোনো কার্যক্রম করতে হয় তখন তারা বলে যে ভাই আপনারা এখানে এসব করতেছেন কেন? আমরা খেলার মাঠ পাই না, ওখানে একটা খেলার মাঠ আছে, ওখানে খেলতে গেলে বলে যে এটা স্থানীয়দের খেলার মাঠ, এটা ইহাই কলেজের খেলার মাঠ, আপনাদের খেলতে দেবো না। আমরা অনেক দিক থেকে বঞ্চিত। আমরা একটা স্থায়ী ক্যাম্পাস চাই, আমরা আর এইভাবে ছন্নছাড়াভাবে থাকতে চাই না। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ড। সরাসরি যাচ্ছে তার কাছে। রিঙ্কু, নিজস্ব ক্যাম্পাসের নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিকপুর এলাকায় তারা অবস্থান নিয়েছে মহাসড়কের উপর, এবং সকাল থেকে তারা অবস্থান নিয়ে আছে। এবং এই যে মহাসড়কটি রয়েছে, তারা মহাসড়কে এক দফা দাবি নিয়ে আসলে শিক্ষার্থীরা যেটি বলছে, তাদের স্থায়ী নিজস্ব ক্যাম্পাস নির্মাণ এক দফা দাবি। কারণ দীর্ঘদিন 8 বছর হয়ে গেলে, প্রতিষ্ঠা 8 বছর হয়ে গেলে কিন্তু তারা ভাড়া করা ভবনে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা চলছে, যে কারণে তাদের শিক্ষা কার্যক্রম চালাতে বিভিন্ন সমস্যা হচ্ছে। সেই দাবিটি নিয়ে নিজস্ব ক্যাম্পাস নির্মাণের এক দফা দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করেছে দ্বিতীয় দিনের মতো। এবং সকাল বেলা 12টা থেকে সেই অবরোধটি চলছে। এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ যে স্থানটা শাহজাদপুরের বিসিক মোড়, সেই মোড়টিতে রয়েছে, এবং সেই মোড়ে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এবং এই যে অবরোধ, মহাসড়ক অবরোধ করার কারণে কিন্তু মহাসড়কের দুই পারে কিন্তু দীর্ঘ যান
যানবাহনের কিন্তু দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। আমরা যদি দেখাই যে এখানে সিরাজপুর সাজাদপুরে বাঘাবাড়ি তেলের ডিপো রয়েছে, মিল ফিটার রয়েছে, বাঘাবাড়ি বন্দর রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ যে ঢাকার সাথে যোগাযোগের যে এই যে ব্যবস্থাগুলো সেটি কিন্তু আসলে স্থবির হয়ে পড়েছে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি ট্যাংরি সহ যাত্রীবাহী বাস, বন্দরে বিভিন্ন মালামালবাহী ট্রাক সবকিছু আসলে রাস্তার দুপারে আসলে আটকা পড়ে দীর্ঘ যানজটের আসলে সৃষ্টি হয়েছে এবং চালকেরা এবং যাত্রীরা কিন্তু সেই ভোগান্তির কথা আমরা দেখতে পেয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা যেটা বলছে তাদের দীর্ঘদিনের যে দাবি, অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 8 বছর হলে কিন্তু তারা নিজস্ব ক্যাম্পাসে এখনো ফিরতে পারেনি। সেই সাজাদপুরে 3টি ভবন ভাড়া নিয়ে কিন্তু সেই শিক্ষা কার্যক্রম তাদের চালানো হচ্ছে এবং বিভিন্ন আসলে সমস্যার সম্মুখীন হচ্ছে। সেখানে তারা এক দফা দাবি মহাসড়ক অবরোধ করেছে, তারা বিভিন্ন আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে এবং আজকে তারা দ্বিতীয় দিনের মধ্যে সেই মহাসড়ক অবরোধ করেছে এবং এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এই যে সাজাদপুরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, তারাও কিন্তু আসলে এই যে শিক্ষার্থীদের সাথে আসলে একাত্মতা প্রকাশ করে এবং শিক্ষকরা যেটি বলছে তারা তাদের আসলে সমস্যার কথা বলছিল। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের সাথে কথা হচ্ছে, তিনি যেটি জানিয়েছেন যে এই যে ছাত্রদের দাবি তার সেই এক দফা দাবির সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন যে একাত্মতা প্রকাশ করছে এবং শিক্ষার্থীরা যেটি বলছে তাদের যে এক দফা দাবি সেটি আসলে বাস্তবায়ন বা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আশ্বাস যতক্ষণ পর্যন্ত না হবে তারা কিন্তু এই অবরোধ আসলে চালিয়ে যাবে। তো এক কথা বলা যায় যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে মহাসড়ক সেটা কিন্তু চলছে এবং এখানে রাস্তার দুপারে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের শাহজাদপুরে। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে সংযুক্ত সশস্ত্র বাহিনীকে সংযুক্ত করলে আস্থা বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কিন্তু একটা প্রস্তাব এসছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার। আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা, হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন রেকমেন্ড করেছি যে বিএনসিসিকেও এটার সাথে সংযুক্ত করা। দ্রুত নির্বাচনের দাবিতে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে আগামী নির্বাচন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতি এবং চলমান নানা ইস্যুতে আলোচনা করেন দুজন। বৈঠকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন। এর আগে গত সপ্তাহে বরিশালে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছিলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। 1 থেকে 1.5 বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি, আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। আবারও জানাবো মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভের খবর। চাকরি জাতীয়করণের দাবিতে চারুকলার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন মাদ্রাসা শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকদের সাথে গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের সুষ্ঠু বিচার এবং যারা দায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আগামী 10 ঘন্টার একটি আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ঠিক শাহবাগে একটি পাশের রাস্তা বন্ধ করে ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন সকাল থেকে। এবং গতকালকেও 6 দফা দাবি গতকাল পর্যন্ত, অর্থাৎ এই যে আন্দোলন, এই আন্দোলনের 8ম দিন পর্যন্ত 6 দফা দাবি থাকলেও গতকালকে সংঘর্ষের ঘটনার পরপরই তারা এক দফা দাবিতেই মূলত এখানে অবস্থান করছেন। অর্থাৎ এই যে ইবতিদায়ী মাদ্রাসা সেটি জাতীয়করণ করতে হবে, এই এক দফা দাবি নিয়েই তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যারা এখানে রয়েছেন এই আন্দোলন পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন আগামী কয়েক ঘন্টার মধ্যে
মধ্যেই অর্থাৎ সন্ধ্যার আগেই তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। যদিও তারা বলছেন যে 10 ঘন্টার যে আলটিমেটাম সেটি বেঁধে দেওয়া হয়েছে। গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের ঘটনা সুষ্ঠু বিচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এই যে সময়, সেই সময়ের বেঁধে দেওয়ার যে বিষয়টি সেটি আসলে তারা বলছেন। এছাড়া তাদের দাবি যে তারা আসলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন, বছরের পর বছর ধরে বিনা বেতনে তারা চাকরি করে যাচ্ছেন এবং এই যে ইফতেদি মাদ্রাসা রয়েছে, সেই ইফতেদি মাদ্রাসার নিবন্ধিত যে মাদ্রাসা রয়েছে, অর্থাৎ প্রায় 1500 নিবন্ধিত মাদ্রাসা রয়েছে এবং তারা নামমাত্র একটি ভাতা, সেই ভাতা পান। এছাড়া প্রায় বলা যায় যে 10,000-এরও বেশি কিন্তু এই মাদ্রাসার সংখ্যা। এছাড়া 50,000-এরও বেশি শিক্ষক রয়েছেন। এই বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিপুল সংখ্যক শিক্ষকরা কিন্তু এই যে দাবি, সেই দাবি তারা তুলেছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত তাদের দাবি মেনে নেওয়া হোক এবং এই যে মানবেতর জীবনযাপন করছেন সেটি থেকে তারা মুক্তি পেতে চান। তো শাহবাগ থেকে এই ছিল ইফতেদি মাদ্রাসা যে জাতীয়করণের দাবিতে যারা অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে। মারধর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। চূড়ান্ত রায়ে ন্যায় বিচার পাওয়ার আশা পরিমণির। মারধর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির চিত্রনায়িকা পরিমণি। রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 2021 সালে সাভারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর ও ব্যবসায়ী নাসিরউদ্দিনকে মারধর করেন এমন অভিযোগ এনে 2022 সালে মামলা হয় পরিমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে। পরে পিবিআই এর তদন্তে ঘটনার সত্যতা মিললে পরিমণির বিরুদ্ধে গত বছরের 17 এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও আদালতে হাজির হননি তিনি। এর আগে একই ঘটনায় 2021 সালে নাসিরউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেছিলেন পরিমণি। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে তিনি বলেন, বিচার কার্যক্রম প্রভাবিত করতেই পাল্টা মামলা করেছেন নাসিরউদ্দিন। তবে চূড়ান্ত রায়ে ন্যায় বিচারের প্রত্যাশা তার। আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। শারীরিক অসুস্থতার কারণেই পরিমণি এতদিন আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানান তার আইনজীবী। একই ঘটনায় 2টি মামলা চলায় উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। গতকাল মামলাটি চার্জের জন্য দিন ধার্য ছিল। পরিমণি একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় বিজ্ঞ আদালতে উপস্থিত হতে পারেননি। আমরা সময়ের দরখাস্ত দিয়েছিলাম, যেহেতু বিজ্ঞ আদালত সময়ের দরখাস্তটি নামঞ্জুর করেছেন এবং চার্জ গঠন করে পরিমণির বিরুদ্ধে WA ইস্যু করেছিলেন। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন। আগামী 20 মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান এফ রহমানকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন বিচারক। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও সালমান এফ রহমান সহ 12 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। নতুন করে গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, হাসানুল হক এনু, রাশেদ খান মেনন, গণমাধ্যম কর্মী ফারজানা রূপা ও শাকিল আহমেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, জুলাই আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডে ইন্ধনদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন আসামিরা। এদিকে কিছুক্ষণ পর সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে আদালতে তোলা হবে। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানকে আজ যে কোনো সময় ঢাকার সিএমএম আদালতে নিয়ে আসা হবে। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করেছেন। আমরা এখন পর্যন্ত তাকে ঠিক কোন মামলায় তার বিরুদ্ধে আজ শুনানি হবে এটা জানতে না পারলেও তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা বিভিন্ন মামলাতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একাধিক মামলায় তাকে
এজাহারনামীয় আসামি করা হয়েছে। তো এর মধ্য থেকেই কোনো একটা মামলায় আজকে তাকে আদালতে তোলার পর গ্রেফতার আবেদন করা হবে। আমরা আদালত সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে দুপুর 2:30 থেকে 3টার মধ্যেই তাকে আদালতে আনার কথা রয়েছে। এবং এছাড়া আজ সকালে আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের সহ বিভিন্ন জনকে, মোট 12 জনকে আদালতে আনা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন থানার মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড দেওয়া হয় এবং বিভিন্ন থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনুর, রাশেদ খান মেনন সহ মোট 12 জনকে বিভিন্ন থানার মামলায় আজকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ মামুন যদিও ইতিমধ্যে আদালতে এর আগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, কিন্তু এরপরেও আজকেও তাকে আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ইতিমধ্যে তারা বিভিন্ন হত্যা মামলা, হত্যা চেষ্টা এবং বিস্ফোরক আইনের মামলায় তারা এতদিন এর আগেও তারা রিমান্ডে ছিলেন এবং তারা কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। তো আজকে নতুন করে তাদেরকে আদালতে আনার পরে তাকে গ্রেফতার দেখানো হয় এবং এখন পর্যন্ত আমরা ডক্টর এনামুর রহমানের ব্যাপারে যতটুকু জানতে পেরেছি যে তাকে আর কিছুক্ষণের মধ্যেই আদালতে আনা হবে এবং আদালতে আজ তার বিরুদ্ধে শুনানি চলার কথা রয়েছে। এবং সকালে এর বাইরে চিত্রনায়িকা পরিমণিও আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন এবং তাকেও জামিন মঞ্জুর করা হয়েছে। তো ঢাকার সিএমএম আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিএমএম আদালত প্রাঙ্গণে। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। সকালে খালিশপুরে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এর আগে রোববার দুপুরে গত 21 আগস্টের নাশকতা মামলায় আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। এরপর থেকে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। এদিকে ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আমাদের কর্মবিরতির মূল উদ্দেশ্য হচ্ছে আলী আজিম ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে আজকের ভিতরে তার মুক্তি চাই। এই শেখ হাসিনার কিছু প্রেতাত্মা এই প্রশাসনের মধ্যে এখনো গাপটি মারে আছে, যারা এইটাকে ঘোলাটে করার জন্য, তেল সেক্টরকে ঘোলাটে করার জন্য এখানে এসে এরকম একটা হামলা করছে এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের অনেক লোককে তারা জখম করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার খালিশপুরে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। তানজিম, খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবৃত্তি গতকাল থেকে চলছে সেটি এখনো অব্যাহত রয়েছে এবং এটি কিন্তু সর্বশেষ যে ঘোষণা মালিকদের যারা সমিতির নেতা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এটা অনির্দিষ্টকালের জন্য এখন পর্যন্ত বলতে হচ্ছে, অর্থাৎ কোনো সমাধান না আসার কারণে আমরা যে জায়গাটিতে রয়েছি এটি যে পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো রয়েছে তার যমুনা অয়েল ডিপোর সামনে এখানে কিন্তু সকাল থেকে বেশ কিছু লরি এবং তেল নেওয়ার জন্য যে যানবাহন সেগুলি অপেক্ষারত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে যেহেতু তারা সিদ্ধান্তে আসছিল না এবং তেল পাওয়া যাবে কিনা এটি নিয়ে যেহেতু সংশয় ছিল, আস্তে আস্তে তারা ফিরে যেতে শুরু করেছে এবং যে ট্যাঙ্ক লরিগুলো ছিল সেগুলো কিন্তু নির্দিষ্ট যে গ্যারেজগুলো রয়েছে এবং পার্কিং রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তেল উত্তোলন বা সরবরাহের কোনো নির্দিষ্ট সময় এখন পর্যন্ত জানা যায়নি। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক আলী আজিম তাকে কিন্তু আদালতে নেওয়া হয়েছে, কিন্তু সেখান থেকে আদালতের সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সেখানে তার জামিনের আবেদন করা হয়েছে এবং এর ফলে কিন্তু যে সমাধান চাচ্ছিলেন যারা এখানে মালিক শ্রমিক নেতারা রয়েছেন সেই সমাধানটি এখন পর্যন্ত আসছে না। অর্থাৎ এই যে আলী আজিম যে মামলায় গ্রেফতার হয়েছেন গত 21 আগস্ট একটি নাশকতা মামলায় বিএনপি অফিস ভাঙচুরের মামলা ছিল, সেখানে কিন্তু এই ইউনিয়নেরই আরো মোট আলী আজিম সহ 9 জনকে আসামি করা হয়েছে। আর এই যে এখন গতকাল এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু শ্রমিকদের দাবি ছিল তাদের আলী আজিমের জামিনের যে আবেদন সেটি কিন্তু এখন আরো বড় হয়েছে দাবিটি। তারা বলছেন যে 9 জনকে যে মামলায় আসামি করা হয়েছে তাদের প্রত্যেকের নাম প্রত্যাহার করতে হবে মামলা থেকে। যতক্ষণ পর্যন্ত মামলা থেকে নাম প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রমিকদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে এবং তাদের সাথে কিন্তু মালিকরা একাত্মতা প্রকাশ করেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে।
একটু জানিয়ে রাখতে চাই, খুলনায় এখন পর্যন্ত যে প্রায় 2 দিনের মতো ধরে এই তেল উত্তোলন সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু এই খুলনা সহ 16টি জেলায় তেল যাচ্ছে না জ্বালানি তেলগুলো পাম্পগুলোতে, এবং এর ফলে এখন পর্যন্ত যে মজুদ দিয়ে পেট্রোল পাম্পগুলো চলছে, সময়ের সাথে সাথে এটি যদি আরও দীর্ঘ সময়ের বিস্তৃত হয়, অর্থাৎ কোনো সমাধানে না আসে এবং তেল উত্তোলন এবং সরবরাহ স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে কিন্তু যে পেট্রোল পাম্পগুলো রয়েছে 16টি জেলা, সেখানে তেলের এক ধরনের সংকট তৈরি হতে পারে, যানবাহনগুলোর উপরে যার প্রভাব পড়বে বলে শঙ্কা রয়েছে। তো খুলনায় বিভাগীয় ট্যাঙ্কলারি শ্রমিকদের যে কর্মবিরতি এবং তার ফলে যুদ্ধ পরিস্থিতি, আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার খালিশপুরে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে জ্বালানি সংকট সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা। এদিকে চাহিদা অনুযায়ী পানি না থাকায় মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে আসা $13 কোটি বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। এমন বাস্তবতায় গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে 22.33%। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে বেপজা। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প কারখানা স্থাপন ও মানসম্মত পণ্য উৎপাদন রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে দেশের 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেপজা। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বেপজা জানালো, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর সরকার অর্থনৈতিক নানা সংস্কারে হাত দিলেও দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে না, বরং বছর ব্যবধানে ইপিজেডগুলোতে গেল জুলাই ডিসেম্বরে 22.33% কমে বিদেশি বিনিয়োগ নেমেছে $12.63 কোটি। বিনিয়োগে ভাটা পড়লেও এ সময় বেপজার অধীনে রপ্তানি আয় বেড়েছে 22.41%। 2024-এর জুলাই থেকে ডিসেম্বরে কিন্তু এটা একটু কমে 126.33 মিলিয়ন মার্কিন ডলারে এসেছে। সার্বিকভাবে বিনিয়োগের গ্রাফটা কিন্তু একটু নিচে। এটা শুধুমাত্র যে আমাদের দেশের পট পরিবর্তন বা তার পরবর্তী পরিস্থিতির জন্য তা কিন্তু না, পুরো গ্লোবাল মার্কেটই একটা অরাজকতা আছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে যখন মরিয়া বাংলাদেশ, তখন পানি সংকটের কারণে বেপজার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে $13.5 কোটি বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সংস্থাটি। এছাড়া জ্বালানি সংকটকে বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছে তারা। তার ওই টেক্সটাইল ইঞ্জিনের কোম্পানিটা করতে যেই পরিমাণ পানি দরকার হবে, আমি মিরসরাইতে সেই পরিমাণ পানি দিতে পারবো না। সো বিনিয়োগ প্রস্তাবটা ছিল কিন্তু খুবই লোভনীয় একটা প্রস্তাব। প্রফিটেবিলিটি নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হয় না, অ্যাটলিস্ট ইপিজেডের ফ্যাক্টরিগুলো। ইদানিং যেই চ্যালেঞ্জটা বড় হয়ে আসতেছে, দ্যাট ইজ এনার্জি, বিশেষ করে গ্যাস। ইপিজেডে বিনিয়োগ লাভজনক যুক্তি তুলে ধরে জানানো হয়, গ্যাস ভিত্তিক নয় এমন শিল্পগুলোকে পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। ওখানে কিন্তু বিদ্যুৎ এবং পানি অ্যাবান্ডেন্ট, গ্যাস পটুয়াখালীতে নাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকার অন্তর্বর্তী সরকারের কিছু ভুল নীতি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনশক্তি রফতানি খাত ধ্বংস হচ্ছে বলে অভিযোগ করেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাইরা। সংগঠনটির নেতারা বলেন, বিগত সরকারের সময় পুরো বাজার জিম্মি করে একটি চক্র হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, বিমানের টিকিটের দাম নাগালের বাইরে চলে যাওয়ার পেছনে সিন্ডিকেট দায়ী, এদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় তারা দাবি করেন, ওই সিন্ডিকেটের প্রভাব এখনও বহাল থাকায় হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মালয়েশিয়া যেতে পারছে না। 2017 সালে যারা সিন্ডিকেট করছে যে 10 জন, 2022 সালে যে 100 জনের সিন্ডিকেট করছে, সেই সিন্ডিকেট চক্র এখনো সক্রিয়। আমিন, রুল আমিন স্বপন এবং আপনার দাতুশ্রী আমিন এবং নুর আলী সাহেবের নেতৃত্বে তারা এখনো সক্রিয়। 2024 সালের 31 মে পর্যন্ত আমার প্রায় 50,000 শ্রমিক যেতে পারে নাই, সরকার বলছে 18,000। এটা একটা ভুল তথ্য। তার কারণ 50,000 লোকের কলিং ভিসা হয়েছে, কিন্তু বহির্গমন ছাড়পত্র হচ্ছে 18,000। সে 18,000ও এখনো যেতে পারে নাই। এইটার পিছনেও কিন্তু সিন্ডিকেট তাদের কলকাঠি নাড়তেছে। অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদ ও বর্তমান উদ্যোক্তা পরিচালকদের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শতাধিক কর্মকর্তা কর্মচারী। সকালে আগারগাঁওয়ের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সামনে এই মানববন্ধনে কর্মকর্তা কর্মচারীরা দাবি করেন, বর্তমানে অবৈধ পরিচালনা পর্ষদ দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এই পর্ষদ ভেঙে প্রকৃত উদ্যোক্তাদের নিয়ে নতুন পর্ষদ গঠন করতে হবে।
যারা দীর্ঘদিন অনিয়ম করে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছে তাদের বিচারের আওতায় আনার দাবিও করা হয়। এছাড়া অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পাওনা পরিশোধের কথা বলেন প্রতিষ্ঠানটির কর্মীরা। বরিশাল নগরীতে দুদিন ধরে ময়লা আবর্জনা অপসারণ বন্ধ রেখেছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এতে বিভিন্ন সড়কের পাশে বর্জ্যের স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। চরম অস্বস্তি নিয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। নগর ভবনের 160 জন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে তারা ময়লা অপসারণ বন্ধ রেখেছেন। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল শহর জুড়ে এমন আবর্জনার স্তূপ। রোববার থেকে সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা কোনো আবর্জনা অপসারণ না করায় এই বেহাল দশা। এমনকি বাসাবাড়ির আবর্জনাও সংগ্রহ করেননি পরিচ্ছন্নতা কর্মীরা। সোমবার শহরের কালীবাড়ি রোড, কাঠপট্টি, নাজিরপুল, বটতলা, নবগ্রাম রোড, বিবির পুকুর পাড়, সিএনবি রোড সহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ দেখা যায়। চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে চরম অস্বস্তিতে বাসিন্দারা। ময়লাগুলো ফেলে রাখছে, এর কারণে আমরা হাঁটাচলা করতে পারি না, ব্যাপক কষ্ট হয়। ময়লা ফেলাইছে, নেওয়ার কথা ছিল, নেয় নাই, পরে সুপারভাইজারের সাথে মারামারি হয়েছে। রোডে যদি এরকম ময়লা হালায় তাহলে মানুষজন হাঁটতে পারে না, গন্ধের ছোটে মানুষজনের অসুখ হইতে আছে। কোনো নোটিশ ছাড়াই নগর ভবনের 160 জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ময়লা অপসারণ বন্ধ রেখেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ছাঁটাই কর্মীদের চাকরিতে পুনর্বহাল, বেতন বৃদ্ধি সহ 3 দফা দাবি আন্দোলনকারীদের। আমাদের চাকরিতে কোনো কিসের কারণে আমাকে বাদ দিয়ে দিয়েছে, আমাদের চাকরির পুনর্বহাল করতে হবে। আমাদের ন্যায্য বেতনও পাই নাই, আমরা 30 দিন ডিউটি করছি, আবার ডবল ডিউটি করাইছে, এর টাকা পয়সাও আমাদের দেয় নাই। যাদের বয়স 60 পেরিয়েছে তাদের নিয়ম মেনেই ছাঁটাই করা হয়েছে বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চাহিদা 5000 হলেও মাত্র 2500 কোচ নিয়ে চলছে বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবা, যে কারণে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়ে যেন ভোগান্তির শেষ নেই। শুধু তাই নয়, কোচ না থাকায় নতুন রুটগুলোতে চালানো যাচ্ছে না ট্রেন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের কারণে দেখা দিয়েছে সংকট। দ্রুত কোচ কেনার উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা তাদের। তবে রেল বলছে 200টি কোচ কেনার প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছাদ ভর্তি যাত্রী নিয়ে বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে চট্টলা এক্সপ্রেস। এখানকার প্ল্যাটফর্ম আগে থেকেই যাত্রী ঠাসা। ট্রেন ভেড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় যুদ্ধ। দরজা জানালা দিয়ে যেভাবে পারছেন ভেতরে ঢোকার প্রাণান্তকর চেষ্টা। ট্রেনের ভেতর যেন তিল ধারণের ঠাঁই নেই। একজনের কাঁধে অন্যজন ঝুলেও দাঁড়ানোর জায়গা নেই সেখানে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন যাত্রীরা, ভিড় সেখানেও। ঝুঁকি তো অবশ্যই, ঝুঁকি এছাড়া তো উপায় নাই, যাইতে তো হইব। প্রচুর ভিড়, প্রচুর, যেটা প্রকাশ করা যায় না। যে অবস্থা, টিকিট কাটতে ওঠা অসম্ভব। রেলপথের নিয়মিত যাত্রীরা বলছেন লোকাল মেইল আর কমিউটার ট্রেনের এমন দৃশ্য নিত্যদিনের। এসব রুটের ট্রেনগুলোতে কোচের সংখ্যা বৃদ্ধি কিংবা ট্রেন বাড়ানোর দাবি তাদের। হয়তো কোচ বাড়াইতে হবে, নাহলে ট্রেন বাড়াইতে হবে। বগির সংখ্যা বাড়ানো দরকার, ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। রেলওয়ের তথ্য বলছে বর্তমানে 5000 কোচের চাহিদা রয়েছে আর ট্রেন চলছে মাত্র 2500 কোচ নিয়ে। আর এজন্য নতুন রুটেও চালানো যাচ্ছে না কাঙ্ক্ষিত ট্রেন। যাত্রীদের যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না। নতুন আমাদের যদি অধিক কোচ থাকতো তাহলে আমরা ঢাকা, খুলনা, ঢাকা রাজশাহী বিভিন্ন রুটে আমাদের ঢাকা ওই নতুন রুটগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর গাড়ি চালানো যেত, অনেক রুটে যাত্রীদের সুবিধা হতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ঘোড়ার আগে গাড়ি কেনার মতো অবস্থা রেলের। কোচ ইঞ্জিন না কিনেই বাড়ানো হয়েছে রেল লাইন, এতে আরও লোকসান বাড়ার আশঙ্কা তাদের। প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু ট্রেন চলাচলের জন্য করণীয়গুলি আমি করিনি, এটা একটা অপরাধ, অমার্জনীয় অপরাধ হয়ে গেছে আমি বলবো। এই প্রতিষ্ঠান কিন্তু পরিচালনার ক্ষেত্রে এবং লোন ফেরত দেওয়ার ক্ষেত্রে এটা একটা দেউলিয়া প্রতিষ্ঠান হয়ে যেতে পারে আর কি। রেলওয়ে মহাপরিচালক বলছেন ইতোমধ্যে নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প। এবছরই 200 কোচ কেনার পরিকল্পনা তাদের। 35টা কোচের এটা অর্ডার দেওয়া হয়েছে, এটা আগামী জুনের মধ্যে আসবে আশা করা যায়। ব্রডগেজ প্রায় 200 কোচ, এটা ইন্ডিয়া থেকে আসার যে চুক্তি হয়েছে সেটাও আগামী 6 মাস থেকে আসা শুরু করবে। রেলবহরে যুক্ত থাকা কোচের 60%ই মেয়াদ উত্তীর্ণ। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এরপরও ট্রেনের ভেতর একটু জায়গা পেতে এমন যুদ্ধে নামতে হয় যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের কারণে এমন বেহাল দশা রেলের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঢাবি প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি পূরণে 4 ঘন্টার আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। অধ্যক্ষদের নিয়ে উপাচার্যের বৈঠক, সমস্যা সমাধানের চেষ্টায় সরকার। আজও শাহবাগে অবস্থান ইবতেদায়ী শিক্ষকদের। কাল দুপুরের মধ্যে চাকরি জাতীয়করণের দাবি। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং দ্রুত নির্বাচনের দাবিতে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। নয়াপল্টনে মহাসচিব ও আমিরের বৈঠক। ভোটে সশস্ত্র বাহিনীকে যুক্ত হলে আস্থা বাড়বে, মন্তব্য ইসি সানাউল্লাহ। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।